আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির জামান, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং এর 12তম ব্যাচের স্টুডেন্ট। তো আজকে আমি আপনাদের প্রিভিয়াস ইয়ারের যে ইংরেজি নাউনের উপর পরীক্ষা নিয়েছিলাম সেটা সলভ করে দিব, প্লাস আজকে নার্সিং অ্যাডমিশন রিলেটেড বেশ কিছু আলাপ আলোচনা করবো, যেগুলো সবাই আর কি কমন কোশ্চেন করে থাকে। হ্যাঁ, যে প্রশ্নগুলো বারবার আসে কিন্তু সবাইকে আলাদাভাবে ওভাবে অ্যান্সার দেওয়ার সুযোগ হয় না। হ্যাঁ, অনেকে মেসেজ দেয়, তার কারণে আজকে সেগুলো অ্যান্সার দিয়ে দিব। আর আপনাদের কোশ্চেন করার তো সুযোগ থাকবে। হ্যাঁ, তো ওকে, কার কি প্রশ্ন আছে করতে পারেন। কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলেন। নাহিদা, আপনি মিউট আমাদের যে করেছেন। জানুয়ারি মাসে পরীক্ষা নাহিদা, আপনি হওয়ার mute কথা, এটা কি শিওর? জানুয়ারি 23 তারিখে না? জি ভাইয়া, জানুয়ারি 30 তারিখে। এখন আমি বলি, এটা সম্ভাব্য ডেট। এটা নতুন কিছু না। আমি বিগত 5 বছর ধরে এগুলো দেখে আসছি, এগুলো নতুন কিছু না। আপনার যখন সার্কুলার দিবে তখন কনফার্ম ডেট জানতে পারবেন। আর সার্কুলার দেওয়ার আগে এরকম কিছু দিন পর পরে মানে বিভিন্ন এরকম ডেট নিয়ে কথা উঠবে, যে অমুক তারিখে এক্সাম হবে, তমুক তারিখে এক্সাম হবে। এরকম এমনও হয়েছে 3-4 বার ডেট ডেট মানে চেঞ্জ হয়েছে, বা এগুলো নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, তো যখন সার্কুলার দিবে, সার্কুলার মূলত পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে দিয়ে দেয়, কারণ আবেদন করতে তো সময় লাগে, 1 মাসের মতো সময় লাগে। তো ধরে রাখুন, যখন সার্কুলার দিবে তখন হাতে আর 1 মাস সময় থাকবে অ্যাডমিশন দেওয়ার মতো। পরীক্ষা আর কি ডেট 1 মাস পর হবে। তো এখন যখন সার্কুলার দিবে ওখানে ডেট উল্লেখ করা থাকবে যে কত তারিখে পরীক্ষা হবে, তখন কনফার্ম জানতে পারবেন। এগুলো এখন আনঅফিসিয়াল, অফিসিয়াল না ডেট, সম্ভাব্য। মানে ধারণা করা হচ্ছে 23 জানুয়ারি হবে, কিন্তু ফাইনাল না এটা। এখন কি ক্লিয়ার সবাই? জি ভাই, ওকে। হম, জি এটাই। ভাইয়া। এটা সম্ভাব্য ডেট, ফাইনাল ডেট না। এটা নিয়ে সবার এক কোশ্চেন। ক্লিয়ার দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে? জি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো অনেকেই দুর্বল। তো কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কোশ্চেন করবেন, তবে আমি ডিটেলসে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো সহজভাবে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। গ্রুপে এত কিছু মেসেজ। এখন যাই হোক, বিঘ্নের জন্য অনেকে সমস্যা হচ্ছে, অনেকে নেট সমস্যা, বা অনেকে জন্য কখনো ক্লাস করা নাই, এই জন্য অসুবিধা হচ্ছে। তো এখানে উম, দেখুন, আজকে কালকে কি পরীক্ষা হয়েছিল, নাউন 20 মার্কের টোটাল পরীক্ষা হয়েছিল। তো আজকে সেই 20টা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, যেটা গতকাল পরীক্ষায় না হয়ে গেছে। এই কোশ্চেন গুলোর উপর আজকে আমি সলভ করে বুঝিয়ে দিব পড়াগুলো। ওকে, ঠিক আছে। আর কোনো একটা এমসিকিউ পড়ার সময় যে বুঝতে না পারেন, আপনাদের কোশ্চেন করার সুযোগ দিব, সমস্যা নেই। দেখুন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল ক্যাটল কোন ধরনের নাউন? হ্যাঁ, নাউনের স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছে কোন ধরনের নাউন। তো ক্যাটল কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। কালেক্টিভ নাউন। হ্যাঁ, কেন কালেকটিভ নাউন সেটা এখন আমরা দেখি। ভাই, কেঙ্গেল যে- এটা মানে কি? বুঝি নাই। মানে ওইটা মানে কি, কেঙ্গেল নাকি? ওটা মানে কি, এটাই বুঝতেছি না। ক্যাটল এটা ক্যাটল মানে, ক্যাটেল মানে কি এটা? ও এটা গবাদি পশুর পাল। হ্যাঁ, অনেকগুলো যখন ও, মানে রাখালরা যখন নিয়ে যায় না, আহ, গরু, তারপরে মহিষ একসাথে অনেকগুলো নিয়ে যায় না, 13টা যাই। 14টা। হ্যাঁ, তারপর অনেক সময় গরু মহিষ একসাথে নিয়ে যেতে পারে, এগুলোকে সবগুলোকে একত্রে আমরা পাল বলি। বুঝতে পারছেন? তো ক্যাটল মানে গবাদি জি পশুর ভাই, পাল। ওকে। এক্সপ্লেন আমি করে দিয়েছি। ক্যাটল শব্দটি দেখতে সিঙ্গুলার মনে হলে এটি মূলত গবাদি পশুর পাল। একটা সমস্ত দলকে বোঝায়, অর্থাৎ অনেকগুলো গরু, ষাঁড়, মহিষকে একসাথে একটা দল হিসেবে বা সমষ্টি হিসেবে বোঝায়। হ্যাঁ, সেটা কালেকটিভ নাউন। হুম। আর আরেকটা বিষয়, ক্যাটল শব্দের পরে ভার্ব সবসময় প্লুরাল হবে, এটা সবসময় মনে রাখবেন। আর অন্য অপশন গুলো কেন সঠিক নয়? প্রপার নাউন মানে কি, নির্দিষ্ট করে বোঝাবে। এখানে কোন ধরনের গরু সেটাকে উল্লেখ করে নির্দিষ্ট ভাবে বলে দিয়েছে, যে একটা অস্ট্রেলিয়ান গরু বা অস্ট্রেলিয়ান মহিষ, এরকম তো কোনো কিছু বলেনি। আর প্রপার নাউনের ক্ষেত্রে একজনকে নির্দিষ্ট করে বোঝাবে। আর ক্যাটল থেকে অনেকগুলো গরু মহিষ একসাথে মিলে ক্যাটল বলা হয়। সো এটা হবে প্রপার নাউন, হবে না। আর কমন কমন নাউন তো হবে না। কমন নাউন কোনটা? সাধারণ নাম যদি বোঝায়। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে
আহ যদি কাউ বলতো, কাউ, যদি কাউ যদি বলতো তখন সেটা কমন নাউন হতো। হ্যাঁ, বা বাফেলো যদি ঠিক মহিষ আছে। বলতো তখন সেটা কমন। খালা। কি বলছেন? ওকে, ঠিক আছে। আগে এটা হচ্ছে বুঝে নেন। আর ম্যাটেরিয়াল নাউন বলতে বলতে কি, ম্যাটেরিয়াল নাউন বলতে কোনো বস্তু যদি বোঝায় তখন সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এটা তো হচ্ছে বস্তু না, এটা তো প্রাণী। সঠিক অ্যান্সার হবে কি কালেক্টিভ নাউন। এটা বুঝতে পারেননি এমন কেউ আছেন? 1 নম্বর এটা বুঝতে পারেন না? বুঝতে পারছি ভাইয়া। ওই প্রশ্ন করতে পারেন কেউ বুঝতে না পারলে। ভাইয়া ম্যাটারিয়াল, ওটা একটু বুঝাই দেন আরেকবার। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে এক্সপ্লেন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এক্সপ্লেন, আমি যাবো। ম্যাটেরিয়াল নাউন রিলেটেড এমসিকিউ আছে পরবর্তীতে, আমি ওখানে ম্যাটেরিয়াল নাউন বিস্তারিত বুঝাই দিব। এখন শুধু বলেন কালেক্টিভ নাউন কেন হলো, এটা বুঝতে পেরেছেন কিনা? ফারজানা, ফাহিমা, সূচনা, আপনারা কি বুঝতে পারছেন? অথবা মেসেজ দিতে পারেন ভয়েস না দিলেও, তবে জুমের ক্ষেত্রে ভয়েস দেওয়াটাই বেটার। ওকে, সিদ্ধাতুল বলছে ওকে, ঠিক আছে। ভাইয়া নির্দিষ্ট করে বললে তো হবে মনে হয় পাপা, আর যদি নির্দিষ্ট করে বলে না সে তো আর কি কালেক্টিভ হ্যাঁ, নাউন হয়ে যাবো আর কি। হুম, না নির্দিষ্ট করে না বোঝালে, যদি সমজাতীয় যদি সকলকে একসাথে বোঝায়, যেমন দেখা যাচ্ছে গার্ল বয়। হ্যাঁ, গার্ল বলতে কি পৃথিবীতে যতগুলো মেয়ে মানুষ আছে সেটা যে কেউ হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রহিমা করিমা থেকে শুরু করে সুমাইয়া, যে কেউ হতে পারে, সবাইকে একসাথে আমি গার্ল বলছি। আর যদি আমি বলে দিই কোন গার্ল, সুমাইয়া নাকি বিথিকা নাকি, এরকম যদি উল্লেখ করে বলে দিই তখন সেটা হবে প্রপার নাউন। এটা ক্লিয়ার? আর কালেক্টিভ নাউন মানে সমষ্টিগত, মানে একসাথে অনেকে বোঝায়। টিম, যেমন মনে করেন ক্রিকেট টিম যেটা, সেটা হচ্ছে বাবা কালেক্টিভ নাউন। ভলিউমটা মিউট করেন। বুঝলাম বুঝলাম না। আমি বুঝি না, এরা হচ্ছে ক্লাস করার সময় ঠিক বুঝি না। ওকে, ঠিক আছে। এখন কি ক্লিয়ার? কালেক্টিভ নাউন বলতে সমষ্টিগত, সেটা হতে পারে খেলার টিম কিংবা আর্মি। আর্মি তো আর একজন মিলে আর্মি হয় না, অনেকগুলো একসাথে মিলে তখন সেটাকে আর্মি বলি। হ্যাঁ, আর্মির একটা টিম, তখন সেটা হবে কালেক্টিভ নাউন। এখন ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আশরাফুল জি, ওকে, ঠিক আছে। আর যখন কেউ রেসপন্স করবে তখন আনমিউট করে রেসপন্স করবেন, তাহলে আমি কথা শুনতে পারবো না, আচ্ছা হচ্ছে শুনতে পাবো না আপনাদের কথা। ওকে, এখন আসি। একজন বলছিলেন ম্যাটেরিয়াল নাউনটা বুঝাই দিতে, তো এখানে এখন ম্যাটেরিয়াল নাউনে আসি। এখানে কি বলছে দেখুন, হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন। হচ্ছে কোনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন? চারটা অপশন আছে, মাটন, রিং, রিভার, বুক। এই চারটা অপশনের মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন? সঠিক অ্যান্সার হচ্ছে মাটন। এখন মাটনটা কেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন একটু জানার চেষ্টা করি আমরা। হ্যাঁ, ঠিক আছে, দেখুন, ম্যাটেরিয়াল নাউন কি, যে জিনিস গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায় তাকে কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলে। এর আগে কিন্তু আমি যে ইয়াটা দিয়ে দিয়েছিলাম, এই যে আমি এর আগে যে নোট দিয়েছিলাম ওখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছিলাম, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের সম্পূর্ণ অস্তিত্বকে বোঝাবে কিন্তু গণনা করা যাবে না, পরিমাপ করতে পারবো, হ্যাঁ, কিন্তু গণনা করতে পারবো না, সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। যেমন কি ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল, সল্ট, ব্রিক। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমরা হচ্ছে কি করতে পারবো, পরিমাপ করতে পারবো, হ্যাঁ, কিন্তু হচ্ছে গণনা করতে পারবো না, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন যদি কোনো বস্তু যদি বোঝায় তখন সেটা কি হয়ে যেত, সেটা হয়ে যাচ্ছে কমন নাউন হবে। যেমন গোল্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা দ্বারা তৈরি যদি কোনো উপাদান যদি আমরা তৈরি করি, ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কোনো উপাদান বা বস্তু যদি তৈরি করি, হ্যাঁ, এটা তো উপাদান, আর এটা দ্বারা যদি কোনো বস্তু তৈরি করি সেটা হচ্ছে রিং হইতে পারে। সেটা, হ্যাঁ, তো ডায়মন্ডের হচ্ছে কি, যদি আমি রিং তৈরি করি তাহলে ডায়মন্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর সেই রিংটা হয়ে যাবে কি কমন নাউন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার এটা? ম্যাটেরিয়াল নাউন কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে।
সবাই হচ্ছে ভয়েস মেসেজ দিবে, ভয়েসে কথা বলবে। এখানে হচ্ছে টেস্ট কেন? তাহলে আমার হচ্ছে জুমে আসার মানে কি হলো? তখন ফেসবুক লাইভে যেতে পারতাম। আর মুখে বলতে কি সমস্যা হয়? লজ্জা লাগে নাকি? তো বলবেন, মুখে হচ্ছে কথা বলবেন, তাহলে ইন্টারাকশনটা ভালো হয় মুখে কথা বললে। যখন হচ্ছে কথা বলবেন তখন আপ করে কথা বলে বাকি সময়টা হচ্ছে আবার কথা বলা শেষে মিউট করে ফেলবেন, শেষ। ওকে, ঠিক আছে। তো আমরা কি জানলাম? যে জিনিস গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায় তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাম বলে। মাটন মানে কি? মাটন হচ্ছে ভেড়ার মাংস। হ্যাঁ, এটা হচ্ছে কি খাদ্যের একটা উপাদান, যেটা কি গণনা করা যায় না। হ্যাঁ, যে একটা হচ্ছে ভেড়ার মাংস দেন বা দুইটা ভেড়ার মাংস দেন এরকম বলি আমরা। আমরা বলি 1 কেজি ভেড়ার মাংস দেন, তাই বলি না বাজারে? বাজারে কি বলেন? 1 কেজি 2 কেজি এভাবে বলেন না? অর্থাৎ পরিমাপ করে দেয় আমাদেরকে, এভাবে গণনা করে দেয় না। যে যে আমরা কখনো বাজারে যা বলি না যে আমাকে 3টা হচ্ছে ভেড়ার মাংস দেন, বলি? বলি না কিন্তু। আমরা কি বলি? 3 কেজি ভেড়া মাংস দেন। সবসময় ওজন করে আমরা বলি। এর জন্য এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে। আর বাকি অপশন গুলো ভুল কেন? রিং কি? রিং হচ্ছে, আমি এর আগে বললাম, এটা এটা হচ্ছে কি, এটা বস্তু। ম্যাটেরিয়াল নাউন দ্বারা তৈরি একটা বস্তু, সেটা লোহা দ্বারা তৈরি হতে পারে রিং, কিংবা হচ্ছে গোল দ্বারাও রিং তৈরি হতে পারে। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে, তাহলে এগুলো কমন সব নাউন। কমন নাউন হয়ে যাবে। রিভার, রিভার নদী, কোন নদী সেটা কিন্তু উল্লেখ করে বলেনি। এটা কি পদ্মা নাকি মেঘনা না যমুনা? যত নদী আছে পৃথিবীতে সব নদীকে বুঝাইছে, তার জন্য এটা হবে কি কমন নাউন। যদি বলে দিত নদী মানে রিভারটা যদি নির্দিষ্ট উল্লেখ করে বলে দিত যে পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, বা কর্ণফুলী, এরকম নির্দিষ্ট করে যদি রিভার, কোন রিভার সেটা উল্লেখ করে বলে দিলে সেটা কি হতো? প্রপার নাউন হতো। নির্দিষ্ট করে যদি বলে দিত। বুক, বই, কোন বই সেটাকে নির্দিষ্ট করে বলেছে? বলেনি। এই পৃথিবীতে যতগুলো বই আছে সবগুলোকেই বুঝাচ্ছে এই বুক শব্দটা দ্বারা, তার জন্য এটা কি কমন নাউন। আর যদি যদি বলে দিত যে কোন বই, তাহলে সেটা হয়ে যেত কি প্রপার নাউন। কেউ আঁকাকে করবেন না প্লিজ। ওকে, ক্লিয়ার? বাকি অপশন গুলো কেন হলো না উত্তর? আর মাটন কেন উত্তর হলো? সবাই ক্লিয়ার কিনা জানান। ক্লিয়ার কিনা সবাই জানান। ভয়েস দেন, আপনার মুখে কথা বলেন। সূচনা ক্লিয়ার, ওকে। দন্নি জি, ঠিক আছে। আপনার মুখে কথা বলবেন, নাহলে ইন্টারাকশন হবে না তো ওইভাবে, যদি আপনার মুখে কথা না বলেন। ঠিক আছে। তারপর আরেকটা জিনিস দেখি এখানে, দা ওয়ার্ড ফ্রিডম, এর ফ্রিডম কি? ফ্রিডম কি? আর আরেকটা বিষয়, আপনাদের কিছু অর্থ কিন্তু বুঝতে হবে, শুধু রুলস বুঝলে হবে না। আপনি যদি অর্থ না বুঝেন তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না, এর জন্য অর্থ জানাটাও খুব জরুরি। ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখুন, সুমাইয়া, আপনি আঁকাটাই করছে কেন? সুমাইয়া, আপনার কি সমস্যা হয়েছে? আপনি আঁকাটাই করছেন। ওকে, ঠিক আছে। তো এখানে দেখি ফ্রিডম, ফ্রিডম মানে কি? স্বাধীনতা। হ্যাঁ, ফ্রিডম মানে কি? স্বাধীনতা। তো এটাকে আমরা হচ্ছে কি চোখে দেখতে পাই? চোখে কিন্তু দেখতে পাই না, আমরা সেটা কি অনুভব করতে পারি। তাহলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা হচ্ছে এক্সপ্লেন যাই, দেখা করে হচ্ছে এটা বুঝাই দিই আপনাদেরকে আরেকটু। তো যে নাউন দ্বারা কোনো গুণ, কাজ বা অবস্থা বোঝায় এবং যাকে ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। বুঝে না আকাশের কথা। এখন কি আর একটি ছোট বাচ্চা আছে? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো যে নাউন দ্বারা কোনো গুণ, কাজ বা অবস্থা বোঝায়, যাকে ধরা ছোঁয়া বা দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আমি কিন্তু আমি এর আগে কিন্তু নোটে কিন্তু আমি বলে দিয়েছি যে দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝাবে। হ্যাঁ, আর এগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় মানে কি? চোখ, কান, নাক, যে আমরা 5টা ইন্দ্রিয় আছে, হ্যাঁ, এগুলো দ্বারা মানে আমরা যে দেখতে, দেখা, শোনা, হ্যাঁ, বা টাচ, স্পর্শ, এগুলো সবই কি? এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
ওকে। পাঁচজনটি হচ্ছে চোখ, কান, নাক। হ্যাঁ, তো এগুলো দ্বারা যদি আমরা সেটা যদি শনাক্ত করা না যায়, তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ফ্রিডম, এটা কিন্তু আমরা কিছু দিয়ে আমরা ইন্দ্রিয় দ্বারা কিন্তু শনাক্ত করতে পারি না, শুধু অনুভব করতে পারি। আবার এটা ছুঁতেও পারি না। হ্যাঁ, ফ্রিডম, স্বাধীনতা, স্বাধীনতা কি আমরা ছুঁতে পারি? ছুঁতে পারি না। না বাংলাদেশ না, যে স্বাধীনতা লাভ করলো, এটাকে আমরা ছুঁতে পারবো? দেখা যায় না আমাকে। ছুঁতে পারবো না। আবার তো এরকম বিষয়, তাহলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে। তারপরে দেখি আমরা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল না, এটা তো হচ্ছে বস্তু না, যে হচ্ছে সেটা ম্যাটেরিয়াল হবে। কালেকটিভ না, হ্যাঁ এটা হচ্ছে, সরি কালেকটিভ না, এটা কি কমন নাউন? কেন? এটা সাধারণ নাম বুঝাচ্ছে গার্ল, অর্থাৎ পৃথিবীতে যত হচ্ছে মেয়ে আছে সবাইকে বুঝাচ্ছে। তাহলে সেটা কি হবে? গার্ল হবে। কমন নাউন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কমন নাউন। ওকে, ঠিক আছে। তারপরে এটা দেখি মাটন। মাটন তো আগে আমি বুঝিয়ে দিলাম, এটা একটু অন্যভাবে কোশ্চেন করা হয়েছে এটাই। মাটন ম্যাটেরিয়াল নাউন। বুঝি না, তার হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা পরবর্তীতে আসি। হুম, তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কালেক্টিভ নাউন? কোশ্চেনে কিন্তু অনেক সময় আমরা অ্যাডমিশন পরীক্ষা যেটা করি, নট কথাটা কিন্তু খেয়াল করি না, বা বাংলায় যখন হচ্ছে না থাকে শব্দ শেষে, সেটা কিন্তু খেয়াল করি না। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্সিমাম এই ভুলটা কিন্তু করে থাকে। তো এই জন্য এটা খেয়াল করবেন। তো এটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেক্টিভ নাউন? তো নিচে কোনটি হচ্ছে কালেক্টিভ নাউন নয়? এখানে ফিট, ফিট কি? ফিট হচ্ছে পাখির ঝাঁক। হ্যাঁ, তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে, বলেন কি এটা? পাখির ঝাঁককে আমরা actually কি বলবো? সরি, এটা হচ্ছে কি? এটা জাহাজের বহর বা দল। তাহলে এটা কি হবে? কালেক্টিভ নাউন। এটা কি হবে? কালেক্টিভ নাউন। তারপর হচ্ছে টিয়ার। টিয়ার মানে কি? মানে আমাদের হচ্ছে সমকক্ষ বা সমমর্যাদা কোনো একজন যদি ব্যক্তিকে বোঝায়, তাহলে সেটাকে কি হবে? টিয়ার বলবো। তারপর অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা কি? বাদক দল, যারা হচ্ছে বাদ্য বাজায় যারা। হম। ওই সময় হচ্ছে বিয়ে বাড়িতে সানাই বাজায়। তো একসাথে কি অনেকজন থাকে, তাই না? তো একসাথে অনেকজনকে আমরা কি বলি? অর্কেস্ট্রা। তারপর অনেকে হারমোনিয়াম বাজায়, যখন হচ্ছে কোনো গান বাজে, তখন গান বাজানোর সময় অনেকগুলো হচ্ছে বাদক দল থাকে না, যারা ব্যাকগ্রাউন্ডে কি যায়, বিভিন্ন হচ্ছে মানে বাদক যন্ত্র দ্বারা কি সুর তুলে, ঠিক আছে? আর গায়ক বা গায়িকা তখন সেটা কি গানটা গায়। তাহলে সেটা হচ্ছে কি? অর্কেস্ট্রা হচ্ছে কি? এটা হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ অনেকগুলো বাদককে একসাথে আমরা কি বলবো? অর্কেস্ট্রা। তারপরে নেভি মানে কি? নৌবাহিনী। বাহিনী মানে তো কি? অনেকজনকে একসাথে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে অনেকগুলো নৌ, যারা সৈন্য আছে তাদের সমষ্টিকে কি আমরা বলছি? নৌবাহিনী বা নেভি। তো এটা হচ্ছে কি? কালেকটিভ নাউন। কিন্তু কোশ্চেনে বলেছে কি? কোনটি কালেকটিভ নাউন নয়? পেয়ার হবে কালেকটিভ নাউন নয়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পেয়ার হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ কি? কারণ এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। হম। যেমন হচ্ছে এখানে সমকক্ষ বা সমমর্যাদার হচ্ছে একজন ব্যক্তি বলতে আমাদের যে ক্লাসমেট, সে ক্লাসমেটের একজনকে বোঝাচ্ছে। ক্লাসমেট কি? আমার তো হচ্ছে সমকক্ষ, তাই না? তো সেটা হচ্ছে তার মধ্যে একজনকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে, এটা এর জন্য কি, এটা হচ্ছে পেয়ারটা হবে সঠিক অ্যান্সার। কেউ বুঝতে পারেননি এমন আছেন? 6 নম্বরটা ক্লিয়ার? সিদরাতুল মুনতাহা বলছে ভাইয়া আবার একটু প্লিজ। ওকে, ঠিক আছে, আমি আবার হচ্ছে দেখাই দিচ্ছি। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? নিচে কোনটা হচ্ছে কালেকটিভ নাউন নয়? হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আছে? অপশন থ্রি, পেয়ার, অর্কেস্ট্রা, নেভি। তো এগুলা আগে আমাকে কি বুঝতে হবে? অর্থ বুঝতে হবে।
অর্থ যদি বুঝতে পারি তাহলে আমি কিন্তু অ্যান্সার করতে পারবো। তাহলে কালেকটিভ নাউন নয় কোনটা সেটা আমাকে বের করতে হবে। তার মানে কি একটা ছাড়া বাকি তিনটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। কারণ সঠিক অ্যান্সার তো একটাই হবে, তবে মানে বাকি তিনটা হচ্ছে কালেকটিভ নাউন হবে না। শুধু এক মানে সরি, একটা হচ্ছে কালেকটিভ নাউন হবে না, বাকি তিনটা হচ্ছে কালেকটিভ নাউন হবে। তাহলে কোন তিনটা হচ্ছে কালেকটিভ নাউন সেটা আমাকে আগে বের করতে হবে। হ্যাঁ, তো হচ্ছে এই যে ফিট, ফিট মানে কি আমি কিন্তু অর্থ করে দিয়েছি এর জন্য আপনাদের সুবিধার জন্য। জাহাজের দল, ফিট মানে হচ্ছে জাহাজের দল। তো জাহাজের দল বা বহর এটা বলতে কি অনেকগুলোকে বোঝায় না, একসাথে সমষ্টিগত ভাবে বোঝায়। তাহলে এটা কি হবে কালেকটিভ নাউন। তারপর অর্কেস্ট্রা, বাদক দল, যেটা আমি বললাম যে যারা হচ্ছে কোন গান যখন গান গায় তখন ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক বাজে না, বিভিন্ন বাদ্য আহ, লোক যারা আছে তারা হচ্ছে কি বাজায়, কিন্তু হ্যাঁ, একজন কিন্তু বাজায় না, অনেকজন কিন্তু বাজায়। তখন অনেকজনকে আমরা একসাথে কি বলি অর্কেস্ট্রা। ঠিক আছে, অনেকজন যদি বাদ্য বাজায় তাহলে একসাথে আমরা তাদেরকে কি বলবো অর্কেস্ট্রা। সবগুলোকে একসাথে আমরা, সব বাদককে একসাথে আমরা কি বলবো অর্কেস্ট্রা বলবো। আর নেভি মানে কি, নেভি মানে হচ্ছে নৌবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, হ্যাঁ, আর্মি, এগুলো সব কিছু কি, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। কারণ একজন মানুষকে বোঝায় না কিন্তু, সেনাবাহিনী নৌবাহিনী বললেই এখানে কিন্তু অনেকজনকে একসাথে বোঝাবে। এবার ক্লিয়ার? তাহলে এগুলো সব কি, এই তিনটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে একটা হচ্ছে কালেকটিভ নাউন না, সেটা হচ্ছে কি পেয়ার। বাকি তিনটাই হচ্ছে কালেকটিভ নাউন। কোশ্চেনে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন নয়। তাহলে হচ্ছে পেয়ার সঠিক অ্যান্সার। এবার কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, ক্রাউড হচ্ছে কি কোন ধরনের নাউন? হ্যাঁ, ক্রাউড মানে কি জনাকীর্ণ। জনাকীর্ণটা কি ছিল, বিশাল ছিল। তো জনাকীর্ণ বলতে কি বোঝায়, একসাথে অনেকজন মানুষ থাকবে এক জায়গায়, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো জনাকীর্ণ বলবো। হ্যাঁ, ভিড়, আমরা ক্রাউড মানে কি ভিড় বা জনাকীর্ণ। ভিড় বলতে কি একসাথে যখন অনেক মানুষ থাকে তখন সে একসাথে সকল মানুষকে আমরা বুঝাতে আমরা কি ক্রাউড শব্দটা ব্যবহার করি। তাহলে এটা কি হবে কালেকটিভ নাউন। ক্লিয়ার এটা সবাই? 7 নাম্বারটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। একটা হচ্ছে ভয়েস দিবেন, মুখে বলবেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, একটানা ক্লাস নিলে আবার অনেকে বোরিং হবেন। এখন আপনাদের হচ্ছে বলি, আপনারা হচ্ছে অনেকে হচ্ছে কোশ্চেন করেন যে ভাই আপনি কত ঘন্টা কি পড়াশোনা করছেন বা কি। তো আমি বলি, আমি হচ্ছে যখন হচ্ছে বিএনএমসি আন্ডারে পরীক্ষা দিয়েছিলাম, হুম, তখন হচ্ছে চান্স পাইছিলাম সরকারিতে। প্লাস আমি আবার আলাদাভাবে কিন্তু বিএসএমএম এখন নাই, এখন নাম বিএমইউ। তো যাই হোক, বিএমইউ মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা স্বায়ত্তশাসিত, এখানেও আলাদাভাবে এক্সাম দিয়েছিলাম। এটা কিন্তু এখানে আলাদাভাবে পরীক্ষা নেয়, একটা হচ্ছে বিএনএমসি আন্ডারে যেটা পুরো বাংলাদেশে একসাথে হয়, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হয়, আর সে ইয়াতে হয় আর্মি নার্সিং, এটা আলাদাভাবে পরীক্ষা হয়। এই দু জায়গায় কিন্তু আলাদাভাবে পরীক্ষা হয়। তো আর্মি নার্সিং এ মেয়েদের সিট শুধুমাত্র, ছেলেদের কোনো সিট নাই। আর এখানে হচ্ছে ছেলেদের সিট ছিল, তাও 2টা সিট ছিল মাত্র। হ্যাঁ, তো 2টা সিট ছিল। ওকে, তো টোটাল ছিল 25টা সিট, তার মধ্যে 2টা ছেলেদের, 23টা মেয়েদের। পরীক্ষা দিয়েছিল প্রায় 1700-র উপর। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম অ্যাপ্লাই করেছিল প্রায় 1700-র উপর, তার মধ্যে 25 জনকে নিয়েছিল। তোমরা বুঝতে পারছেন বিষয়টা কতটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তো এখন কথা হচ্ছে আমি কিভাবে চান্স পেলাম দুই জায়গায়, কিভাবে পড়াশোনা করছিলাম। তো এখন হচ্ছে আমি বলা চলে হচ্ছে সারাদিন রাতে পড়াশোনা করতাম। নামাজ, ঘুম, খাওয়া দাওয়া, ওয়াশরুম ছাড়া, গোসল, এগুলো ছাড়া মানে যেগুলো না করলে নয়, এগুলো ছাড়া বাকি সব সময় করতাম। কারণ ছেলেদের চান্স পাওয়া একটু কঠিন, ছেলেদের বেশি মার্ক পেতে হয় চান্স পেতে গেলে মেয়েদের তুলনায়। তো এই জন্য সারাদিন রাতে পড়াশোনা করতাম। আর অনেকে যেটা ভুল করে যে সারাদিন রাত পড়াশোনা করে কিন্তু চান্স পায় না, এর পিছনে কারণ হচ্ছে ওরা শুধু গাইড মুখস্থ করে, ঘুমসের গাইড মুখস্থ করে, টেক্সট বুক গুলো পড়ে না ভালো করে। এই যে আমি আপনাদেরকে যে নাউনের নোট গুলো দিয়েছি, তারপরে ওই বাংলা এক কথায় প্রকাশ, তারপরে সাধারণ জ্ঞান, যাই বলে না কেন আমি কিন্তু মূল টেক্সট বুক গুলো থেকে কিন্তু
নোট বানিয়ে দিই, তারপরে হচ্ছে বিজ্ঞানের যে আপনাদের রক্তের উপর হৃৎপিণ্ডের উপর দিয়েছে, এটা কিন্তু মূল টেক্সট বুকের আঙ্গিকে কিন্তু আমি নোট বানিয়ে দিয়েছি। তো অনেকে যেটা কি করে, গাইড মুখস্থ করে এমসিকিউ গুলো শুধু পড়তে থাকে, কিন্তু টেক্সট বুক পড়ে না। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টেক্সট বুক পাওয়া যায়, সেগুলো কিন্তু পড়তে হবে ভালোভাবে। কিন্তু সেটা না করে কি করি আমরা, আমরা হচ্ছে শুধুমাত্র গাইড মুখস্থ করি। ধরুন বাজারে যে নার্সিং গাইড পাওয়া যায়, এর জন্য অনেকে হচ্ছে চান্স মিস যায়। এটা একটা বড় কিন্তু একটা ভুল করে। হুম, এটাই। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে ভাইয়া কয়েক ঘন্টা হচ্ছে পড়তে হবে, কি করতে হবে। এখানে ক্ষেত্রে এক একজনের কিন্তু ব্রেনের ক্যাপাসিটি এক এক রকম। তাও দেখা যাচ্ছে 7 ঘন্টা পড়লে হয়ে যায়, তাও দেখা যাচ্ছে 9 থেকে 10 ঘন্টা পড়া লাগে। তো এক এক পার্সনের ক্ষেত্রে এক এক রকম। তো আপনার পক্ষে যতটুকু সম্ভব হয়, সর্বোচ্চ যতটুকু পড়া সম্ভব হয় ততটুকুই চলবে। কারণ কি, কারণ হচ্ছে এখন অনেক প্রতিযোগিতা হয়ে গেছে। ডিপ্লোমা, বিএসসি, মিডিফার্ম মিলে টোটাল প্রায় কত, 1 লাখের কাছাকাছি, 1 লাখের মতো, 1 লাখ সামথিং পরীক্ষা দেয়। কিন্তু সরকারি সিট কয়টা আছে ডিপ্লোমা, বিএসসি, মিডিফার্ম মিলে? 5,000 থেকে 5,500, এর তো বেশি নাই। তার মানে কি, যদি 1 লাখ আবেদন করে 95,000-ই বাদ পড়বে, 5,000 জন চান্স পাবে। আবার বেসরকারি সিট কয়টা আছে? 35,000 থেকে 40,000টা আছে। তার মানে কি, সবাই বেসরকারিতেও পড়ার সুযোগ পাবে না। তবে বুঝতে পারছেন, আর চেষ্টা করবেন সরকারিতেই চান্স পাওয়ার। হুম, তা এতে কি হবে, এতে তো খরচ তো বেঁচে যাবে, প্লাস আপনাকে কিন্তু প্রতি মাসে স্টাইপেন্ড দিবে। ফার্স্ট ইয়ারে 1700, সেকেন্ড ইয়ারে 1800, থার্ড ইয়ারে 1900, আর ফোর্থ ইয়ার যাদের বেশি, তো ফোর্থ ইয়ার আছে, সেখানে 2,000 দেয় প্রতি মাসে আপনাকে দিবে আরো। আপনাকে তো দিতেই হবে না, শুধু ভর্তির সময় যা টাকা দিতে হয়, বাকি সময় কিন্তু আপনাকে প্রতি মাসে টাকা দিবে। আর প্রাইভেট মানে টাকা আর টাকা, টাকা ছাড়া কোনো কথা হবে না। আপনি হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে যাবেন, এটা টাকা দিয়ে করতে হয়। ইন্টার্নি করবেন, টাকা দিয়ে আপনার ইন্টার্নি করতে হবে প্রাইভেটে। আর আমরা ইন্টার্নি করার জন্য টাকা পাবো, 6,000 করে টাকা পাবো। যখন ইন্টার্নি চালু হবে, মানে ইন্টার্নি আমাদের সময় যখন ইন্টার্নি আসবে, তখন প্রতি মাসে কত করে পাবো, 6,000 টাকা করে পাবো। যারা হচ্ছে আমাদের পিজিতে হচ্ছে বেসরকারি নার্সিং কলেজে যারা প্র্যাকটিস করতে আসে, ওদেরকে আরো টাকা দিয়ে করতে হয়। তো বুঝতে পারছেন, এর জন্য হচ্ছে কি করবেন, এর জন্য ভালো করে পড়াশোনা করতে হবে এখন থেকে। আর তাছাড়া হচ্ছে একটা পরিবেশেরও বিষয় আছে। আপনি যদি সরকারিতে চান্স পান, এক্ষেত্রে কি হবে, ওখানে হচ্ছে সব ভালো ভালো স্টুডেন্ট গুলো থাকবে। তো একটা ক্লাসে যখন সবগুলো ভালো স্টুডেন্ট থাকবে, তখন ওখানকার একটা পরিবেশে একটা ভিন্ন রকম। আর আপনি যখন প্রাইভেটে পড়বেন, তখন কি হবে, 40 পাও স্টুডেন্ট থাকবে, আবার 70 পাও স্টুডেন্ট থাকবে, তাহলে কি হবে, কতটা ডিফারেন্স। একদম লো কোয়ালিটি স্টুডেন্টও থাকবে, আবার যারা দেখা যাচ্ছে অল্পের জন্য চান্স পায়নি, তারাও থাকবে। তাহলে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, ওভাবে কিন্তু পরিবেশটা বজায় থাকে না, যেটা হচ্ছে সরকারিতে আপনার মানে বজায় থাকে। এটা পরিবেশ বলে একটা কথা আছে। তারপর আপনি কোন প্রতিষ্ঠানে পড়ছেন, তার উপর একটা আপনার পড়াশোনার ইম্প্যাক্ট আছে। আপনি যদি ঢাকা নার্সিং কলেজ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আরবি নার্সিং কলেজ, বা এরকম টাইপের যেগুলো ভালো ভালো হচ্ছে নার্সিং কলেজ গুলো আছে, এগুলো তো যদি পড়েন, এখানকার পরিবেশ গুলো আলাদা। আপনি হচ্ছে ফিউচার আপনার জন্য ভালো। আপনি যেখানে জব পরীক্ষা দেন বা যখনই যা করেন, আপনি কিন্তু টিকে যেতে পারবেন সহজে। সরি, গলা ভেঙে যাওয়ার জন্য। ওকে, ঠিক আছে। এখন বলেন যে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। কোনো কোশ্চেন আছে আপনাদের? 2.5 মিনিট পর কিন্তু অফ হয়ে যাবে, আবার লিঙ্ক দিব, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে কিনা করেন। কারো কিছু জানা আছে? ভাই আমার এসএসসি এইচএসসি মিলে 8 পয়েন্ট। এখন আমাকে কত পেতে হবে? আপনার কি দিবেন, ডিপ্লোমা না বিএসসি? ইফাত বন্নি, সেটা আগে বলতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ, ডিপ্লোমা। ওকে, ঠিক আছে। আপনার যেহেতু এখানে 8 পয়েন্ট আছে, আপনার হচ্ছে 80+ পেতে হবে। ক্লাসটা তাড়াতাড়ি একটু শেষ করেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিব। তা অনেকে অনেক প্রশ্ন করে তো। আমার কথা শোনা যাচ্ছে না? মাইক বন্ধ কেন? কার মাইক বন্ধ? আপনি হচ্ছে চাইলে আপনি কথা যদি বলতে চান, আপনি হচ্ছে করতে পারবেন, আনমিউট করতে পারবেন।
আর কারো কোনো ভাইয়া প্রশ্ন? আমার বাংলা অনেক হ্যাঁ, প্রবলেম হয়। মুক্তা জান্নাত নিউরন বই পড়লে হবে না। আমি এর আগে কি বললাম, গাইডের বিষয়ে বললাম না যে অনেকে শুধু গাইড হচ্ছে পড়ে, মূল টেক্সট বুক পড়ে না। তো শুধু নিউরন বই পড়ে যদি চান্স হতো তাহলে তো সবাই বাজার বলতেছিলাম থেকে নিউরন বই পড়লে চান্স পেয়ে যেত, তাই না? সবাই বাজার থেকে নিউরন বইটা কিনে নিয়ে আসতো, চান্স হয়ে যেত। না, শুধু নিউরন বই পড়লে পাস করতে পারবেন, কিন্তু চান্স পাওয়া পসিবল না। আর কেউ যদি বলে যে আমি শুধু নিউরন বই পড়ে বা অমুক একটা গাইড পড়ে আমার চান্স হয়ে গেছে, ওগুলো রিয়ার কেস। অনেক সময় ছিল না যে আপনার হচ্ছে ভাইয়া একটা কোটা থাকে, ওই কোটাতে তখন হয়ে যায়। ভাইয়া হ্যাঁ, 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 বলেন। ভাইয়া একটা বই পড়ে কি মানে চান্স হয়? বোঝা যায় না আপনার কথা, আরেকবার বলেন। বলতেছি একটা যদি বই পড়ি তাহলে কি ওটা পড়ে চান্স হবে? না, না, বলছি তো এই বিষয়ে একটা বই পড়ে কখনোই হবে না। একটা বই পাস করতে পারবেন বড় জোর, কিন্তু চান্স হবে না। তা তো ভালোই হতো। আমি কি বললাম, পরীক্ষায় দেয় 1 লাখের উপর, নিবে 5,000, মানে সরকারিতে 5,000টা সিট, 95,000ই বাদ পড়ে যায়। এত ইজি একটা বই পড়ে চান্স পাওয়া। পাস ওইটাই করতে তো পারবেন বলতেছি বড় ভাইয়া, জোর। এটা তো জানা হ্যাঁ, দরকার। এই জন্য। ভাইয়া আমাদের কিছু আসপেক্ট সিরিজের বই সাজেস্ট করছে, এগুলাই পড়তেছি নাকি এর বাইরেও পড়তে হবে? আসলে আমি বলি, যে যাই বই পড়েন, বাংলার জন্য আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে 9-10-এর যে মুনীর চৌধুরী স্যারের বই আছে ওটা পড়বেন বাংলার জন্য। ইংরেজির জন্য হচ্ছে না। তো আপনি হচ্ছে ইংরেজির জন্য মাস্টার বই পড়তে পারেন, অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এটা পড়ার পাশাপাশি আপনি যদি অন্য বই যদি পড়তে চান পড়তে পারেন। আর এটা গেল ইংরেজি। বাংলা সাধারণ জ্ঞানের জন্য আমি যেগুলো পড়েছিলাম সেগুলো বলছি, হ্যাঁ। জুবাইর জিকে বই পড়েছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম, তথ্য কণিকা পড়েছিলাম। এটা গেল সাধারণ জ্ঞান। এবার ম্যাথের জন্য বলি, ম্যাথের জন্য প্রফেসর স্যারের বই পড়েছিলাম। ওখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো বিসিএস এর পরীক্ষা বা বিভিন্ন জব প্রতিযোগিতামূলক যে জব পরীক্ষাগুলো থাকে, ওখানকার প্রশ্নগুলো ওখানে থাকে। হ্যাঁ, ওগুলো হচ্ছে পড়েছিলাম প্রফেসর বই থেকে। এটা গেল, ম্যাথ গেল। এখন এবার আসি বিজ্ঞানে। বিজ্ঞানে যারা ডিপ্লোমা আছে তাদের ভাইয়া সাধারণ বই পড়লেই যথেষ্ট। ম্যাথটা আরেকবার প্লিজ। ম্যাথ হচ্ছে প্রফেসর, প্রফেসর পড়তাম ম্যাথ। ওখানে হচ্ছে কি আছে, ওখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিশেষ বিভিন্ন যে জব পরীক্ষার যে ম্যাথ গুলো আসছিল ওগুলো সব দেওয়া আছে ওখানে। এটা। এবার বিজ্ঞানে, বিজ্ঞানের বিষয় বলি। বিজ্ঞান হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান ডিপ্লোমাদের জন্য। আর বিএসসি দের জন্য হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে, 9-10 প্লাস ইন্টার দুইটাই। তবে 9-10 কে বেশি ফোকাস দিতে হবে ইন্টার থেকে। আপনি যদি নবম দশম শ্রেণীর যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো যদি ভালোভাবে আয়ত্তে আনতে পারেন, তাহলে কিন্তু ইন্টার গুলো তেমন বেশি পড়া লাগবে না। হ্যাঁ, ইন্টারে হিউজ সিলেবাস, এতগুলো কি পড়তে হবে? পড়তে হবে না। আর কতটুকু পড়তে হবে, হ্যাঁ, আপনি তো এতগুলো পড়ে শেষ করতে পারবেন না, সেগুলো আমি নোট বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই। যখন হচ্ছে পেইড ব্যাচে, যদিও এটা পেইড ব্যাচে দেওয়া হবে, ফ্রি ইয়াতেও দেওয়া হয়েছে, একটা অলরেডি নোট দিয়েছি ফিজিক্স এর উপর, তো আরো কয়েকটা নোট দেওয়া হবে। আর সবগুলো হচ্ছে নোট কাভার করা হবে পেইড ব্যাচে। তো পেইড ব্যাচ এখনো হচ্ছে বিষয় আমি চিন্তা করিনি, ওটা পরবর্তীতে ওই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো এটাই। তো আমি হচ্ছে নোট বানিয়ে দিয়ে দিব। বিজ্ঞানের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 9-10 ইন্টারের এত পড়া সব তো আপনাদের হচ্ছে লাগবে না। যতটুকু লাগবে ততটুকু আমি নোট বানিয়ে দিয়ে দিব। তো এই গেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আর কি, আর কোনো সাবজেক্ট বাকি আছে? এইগুলোই। তবে যারা হচ্ছে বিএসসি দের থেকে যারা ডিপ্লোমা আছেন ওদের সাধারণ জ্ঞানটা একটু বেশি ফোকাস দিতে হবে, আর বিএসসি দের বিজ্ঞানটা বেশি ফোকাস দিতে হবে। বিএসসি দেরকে বিজ্ঞানে বেশি ফোকাস দিতে হবে। হুম। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমরা ডিপ্লোমারা বিজ্ঞানের জন্য 9-10-এর বইটাই পড়বো, সাধারণ বিজ্ঞান যেটা। হ্যাঁ, হ্যাঁ, সাধারণ বিজ্ঞান। আর কেউ যদি আরেকটু মানে চান যে আমি একটু আহ মানে ভালো একটা নার্সিং কলেজে চান্স পাইতে বা সর্বোচ্চ মার্ক পেতে, হ্যাঁ, তো তাহলে হচ্ছে আপনি হচ্ছে 9-10-এর বায়োলজি যে বইটা আছে, সায়েন্সদের যে বায়োলজি বই, ওটা হচ্ছে দেখতে পারেন। বায়োলজি বইটা কি পুরাটাই পড়তে হবে? না, 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 পুরোটা পড়তে হবে না, যতটুকু লাগবে আমি দেখাই দেবো, আমি নোট দিয়ে দেবো। হুম।
পুরোটা পড়ে কি শেষ করতে পারবেন? পুরোপুরি শেষ করতে পারবেন না ভাই। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, কোশ্চিন কি চেঞ্জ আসবে কিছু জিকে ছাড়া? না না, সরকার চেঞ্জের সাথে কোনো সাথ নেই। হয়তো বা জিকের অংশটুকুটা মুক্তিযুদ্ধের বিষয়গুলো বা বঙ্গবন্ধুর বিষয়গুলো এগুলো হচ্ছে চেঞ্জ হইতে পারে, তাছাড়া বাকি কিছু চেঞ্জ হবে না। আর কারো কোনো কোশ্চেন? ও হ্যাঁ, আরেকটা বিষয় যে অনেকে যেটা ভুল করে, দুইটাতে সায়েন্স থাকার পরও ডিপ্লোমা নিয়ে আফসোস করে, এদের বিষয়ে আমি বলি। অনেক আছে, অনেক, অভাব নাই। যে দুইটাতে সায়েন্স ছিল, জিপে 5 ছিল, কিন্তু ডিপ্লোমা নিয়ে বা মিডিফাই নিয়ে আফসোস করে। হ্যাঁ, তো এখন আমি এই বিষয়টা আমি বলি, যাদের দুইটাতে সায়েন্স আছে এবং 8 পয়েন্টের উপর আছে, আপনারা হচ্ছে চেষ্টা করবেন বিএসসি তে দেওয়া, ডিপ্লোমাতে না দিয়ে। গণহারে সবাই দেখি ডিপ্লোমায় চলে আসে, যে পরে আবার হচ্ছে পস্তায়। এই ডিপ্লোমা এখন পর্যন্ত ডিগ্রি সমানই হয়নি, এইচএসসি সমান হয়ে আছে। কত আন্দোলন করলো, কই কি হচ্ছে? এখনো এইচএসসি সমান। আপনি এইচএসসি পাশ করে 3 বছর পড়াশোনা করে 6 মাস ইন্টার্নি করে আবার সে এইচএসসি সমান। আপনি যে অন্য সেক্টরে অ্যাপ্লাই করবেন সেটা তো পারবেন না। এইচএসসি সমানের কোনো আছে, জব আছে? শুধুমাত্র নার্সিং এ আপনাকে থাকা লাগবে, এছাড়া অন্য কোথাও আপনার যাওয়ারও সুযোগ নাই। হ্যাঁ, এটাই। আর আপনি হচ্ছে বিএসসি করলে কি টিচার হইতে পারবেন, এটা গ্রাজুয়েট সমান। আপনার আপনার বিদেশে হচ্ছে আপনার এটার ভ্যালু আছে। আপনি যদি বিদেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে বিএসসিটা হচ্ছে বেস্ট হবে। আর ডিপ্লোমা হচ্ছে অনেক লং প্রসেস। যেমন এই যে এনক্লেক্স দিয়ে পাস করে যাচ্ছে, সব তো বিএসসি স্টুডেন্ট। ডিপ্লোমা কয়জন হচ্ছে এনক্লেক্স পাস করতে পারে? হাতে গুনে যে 2-1 জন, ওগুলো রেয়ার কেস। হ্যাঁ, তাছাড়া সব ম্যাক্সিমাম ওই বিএসসি গুলো সব এনক্লেক্স পাস করে। যাদের হচ্ছে এখন আর্টস কমার্স আছে, ওদের তো হচ্ছে ডিপ্লোমা করতে হবে, ওদের তো আর কোনো ওয়ে নাই। কিন্তু যাদের সায়েন্স আছে, তাদের ক্ষেত্রে আমি বলছি, আপনাদের জন্য ডিপ্লোমাটাই হচ্ছে, যেটা আছে সেটাই। মানে নাই মামা থেকে কানা মামা তো ভালো, নাচ তো হইতে পারবেন দিন শেষে, তাই না? তো এটাই, আপনার তো আর ওয়ে নাই। কিন্তু বাট যাদের ওয়ে আছে, দুইটাতে সায়েন্স থাকার পরও ডিপ্লোমাতে আসে, হ্যাঁ অনেক আছে এরকম, অভাব নাই। যে দুইটাতে সায়েন্স আছে কিন্তু হচ্ছে ডিপ্লোমা, কারণ কি? কারণ ডিপ্লোমাতে আসে, যে ডিপ্লোমাতে চান্স পাওয়া ইজি তুলনামূলক বিএসসির তুলনায়, ডিপ্লোমাতে সিট বেশি। কিন্তু এটা চিন্তা করে এসে তো একটু কষ্ট করেন। হ্যাঁ, একটু কষ্ট করেন। এখন এখানে বিএসসি ডিপ্লোমাতে চান্স পাওয়া ইজি বলে এখন আপনার দুইটাতে সায়েন্স থাকার পরও পয়েন্ট হয়তো কম, যার কারণে আপনি ডিপ্লোমায় চলে আসছেন। তবে হ্যাঁ, 8 পয়েন্টের উপর যদি থাকে, অবশ্যই অবশ্যই বিএসসি তে পরীক্ষা দিবেন। এটা হচ্ছে ফিউচারে বুঝতে পারবেন আমি কেন বললাম ডিপ্লোমাতে না আসে বিএসসি তে আসার জন্য। এটা ফিউচারে বুঝতে পারবেন। হ্যাঁ। বুঝতে পারছেন? তো যাদের দুইটাতে সায়েন্স আছে, তারা এখন থেকে হচ্ছে ভালোভাবে পড়াশোনা শুরু করেন, বিএসসি শুরু করে দেন। হুম, এটাই বলবো, যদি 8 পয়েন্টের ভাইয়া উপর থাকে। এমনিতে মানে বিএসসি তে চান্স পাওয়ার জন্য মার্ক কত লাগে? মার্ক একটু ডিপ্লোমা থেকে 4-5 মার্ক একটু বেশি ধরে রাখেন। আর এমনি বলতে গেলে যেমন ডিএনসি, তারপর মানে ভালো ভালো যে নার্সিং গুলো আছে উপরের লেভেলের, ওইগুলাতে কি 120 প্লাস পাইতে হয় নাকি 130-এর 130, নিচে এমন? 130-এর উপর ওইগুলো। 120 প্লাস হলে তো যে কোনো একটা সরকারিতে হবে আপনার, ভালো নার্সিং কলেজে হবে হবে না। আচ্ছা। 130 প্লাস, 135 প্লাস এরকম পাইতে হবে। আর 120 প্লাস হলে যে কোনো একটা সরকারিতে হবে আপনার। এটাই। আর ভালো যদি চান, হ্যাঁ তাহলে যেমন এখানে কি বলে, ঢাকা নার্সিং কলেজ, তারপরে ঢাকা মিডফোর্ড, তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এগুলোতে চান্স পাইতে গেলে আপনাকে হচ্ছে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। এগুলোর প্রতিযোগিতা বেশি। ওই 120 প্লাস তুলে জি কোনো লাভ ভাইয়া। নাই এগুলোতে। ওই 120 প্লাস তুলে আপনার কোনো না কোনো একটা সরকারিতে হবে, এগুলোতে হবে না। ভাইয়া আপনার আর কারো- সরকারি থেকে পিজিতে আসার কারণটা জানতে পারি? ও, এক কথা হচ্ছে পিজি হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি, পাবলিক মেডিকেল ইউনিভার্সিটি। এটা কিন্তু প্রাইভেট না, অনেকে প্রাইভেট মনে করে। এখানে কিন্তু ওই আমাকেও স্টাইপেন্ড দেয় প্রতি মাসে। আর কোনো খরচ নাই, ওই ভর্তির সময় যা খরচ, তাছাড়া কোনো সেম, সবকিছু সেম সরকারের মতো। কিন্তু এটা স্বায়ত্তশাসিত, যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে কি পাবলিক ইউনিভার্সিটি না, এগুলো স্বায়ত্তশাসিত, কিন্তু এগুলো সরকারি সরকারি না, এগুলো পাবলিক ইউনিভার্সিটি। এরকম এটা হচ্ছে পাবলিক মেডিকেল ইউনিভার্সিটি, 1 নম্বর বিষয়। আর বাকিগুলো কি সব নার্সিং কলেজ। বাংলাদেশের সবগুলো কি নার্সিং কলেজ। ইউনিভার্সিটি কয়টা আছে? 2টা আছে, আইইউবিএটি আছে আর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। বাকি সবই তো নার্সিং কলেজ। তো এটা একটা যেমন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছি, 1। 2 নম্বর, এখানে আপনি
টার্সিয়ারি লেভেলের যে পেশেন্ট গুলো সেগুলো আপনি হ্যান্ডেল করতে পারেন। পিজি হচ্ছে বাংলাদেশের মধ্যে বেস্ট হসপিটাল। অন্য কোথাও যে চিকিৎসা হয় না ওগুলো তখন রেফার করে পিজিতে। হুম। তো এতে কি হবে, আপনি হচ্ছে রিয়ার পেশেন্ট যেগুলো, রিয়ার কেস, এগুলো হচ্ছে আপনি শিখতে পারবেন অনেক কিছু, যেটা হচ্ছে অন্যান্য জায়গায় আপনি জেলা লেভেল গুলো, উপজেলা লেভেল গুলো, যে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট আছে ওগুলোতে কিন্তু এগুলো হচ্ছে টাইপের পেশেন্ট পাবেন না, নর্মাল পেশেন্ট গুলো পাবেন। এটা আরেকটা বিষয় হচ্ছে এখানকার এখানে যেহেতু স্টুডেন্ট যারা আছে তাদের এখানে একটা হচ্ছে সুযোগ আছে জব পাওয়ার। হুম। যেটা হচ্ছে আপনার কি করতে হবে, অন্য জায়গায় পড়লে আপনাকে সে পাস করে বের হয়ে ওই সরকারি যদি যখন সার্কুলার দিবে তখন পরীক্ষা দিতে পারলেন, পরীক্ষা দিয়ে তারপরে যদি টিকেন তো সরকারিতে যেতে পারলেন, তার আগে ওই বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে 5-6 হাজার টাকা জবে ঢুকতে হবে। যেমনটা আপনার গ্রুপে দেখতে পান না, সবাই বলে এই নার্সিং আইসো না, 5-6 হাজার টাকা জব করছি এই সে হ্যান ত্যান, তখন ওরকম সাফার করে বেড়াতে হবে। এটাই। এবার কি ক্লিয়ার না এখনো বুঝেন নাই? পিজিতে ডিপ্লোমা আছে আর পিজির পরীক্ষা কি আলাদা দিন হয়? আচ্ছা, ইউনিভার্সিটিতে কখনো কি এইচএসসি মানে কোনো হচ্ছে ইয়া হয়? এখানে সব কি হয়, গ্রাজুয়েট মাস্টার্স কোর্স হয়, পিএইচডি কোর্স হয়। এটা তো ইউনিভার্সিটি, আমি তো প্রথমে বললাম। ইউনিভার্সিটিতে কখনো কি এইচএসসি মানে কোনো কোর্স হয়? ডিগ্রি সমান, ডিগ্রি সমান হয় ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার, কিন্তু এটা হয় হয় না কিন্তু। এবার কি ক্লিয়ার? তাই এখানে বিএসসি আছে, এমএসসি আর পিএইচডি আছে নার্সিং এর, ডিপ্লোমা নাই। ক্লিয়ার? যেমন মনে করেন যারা বিভিন্ন নার্সিং কলেজে পড়ে ওরা বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে থাকতে হয়, যেহেতু এটা গ্রাজুয়েট কোর্স। যেমন জেনারেল লাইনে যারা পড়ে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে থাকে না, বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা অনার্স করে যারা, তারা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে থাকে। ওরকম যারা বিভিন্ন নার্সিং কলেজে বিএসসি করছে, বিএসসি তো গ্রাজুয়েট সমান কোর্স, তার মানে কি তাদেরকে ইউনিভার্সিটি আন্ডারে যেতে হবে। তো মনে করেন ঢাকাতে যত নার্সিং কলেজ আছে সরকার বেসরকারি, ওরা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে, তারপরে রাজশাহীতে রংপুরে যত নার্সিং কলেজ আছে ওরা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে থাকে, এরকম। আর আমরা ডিরেক্ট ইউনিভার্সিটিতে পড়ছি। আর যারা নার্সিং কলেজে পড়ছে ওদেরকে, আর যারা হচ্ছে ডিপ্লোমা ওরা হচ্ছে নার্সিং ইনস্টিটিউটে পড়ে। নার্সিং কলেজেও আছে ডিপ্লোমা কোর্স, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নার্সিং ইনস্টিটিউটে। তো নার্সিং ইনস্টিটিউটে ওরা কিন্তু কোনো ইউনিভার্সিটি আন্ডারে থাকে না, পুরোপুরি বিএনএমসির আন্ডারে থাকে। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে তারা, কারণ ওদেরটা তো গ্রাজুয়েট সমান কোর্স না। এবার কি বোঝাতে পারছি? ক্লিয়ার এখন? কি ব্যাপার, কারো কোনো রেসপন্স নাই কেন? তাহলে ভাইয়া আমি যশোর বা ফরিদপুরে যেতে চাই, প্লিজ একটু কিছু বলেন, কত মার্ক তুলতে হবে ভাইয়া? সিদ্ধাতুল, আপনার হচ্ছে 120 প্লাস তুলতে হবে যেখানে যাই করেন। আর যদি কোশ্চিন যদি একটু হার্ড হয় তাহলে 115 প্লাস তুললেই আনাপ। এটা কোশ্চিন হার্ড নাকি ইজি তার উপর ডিপেন্ড করে। কোশ্চিন হার্ড হলে তখন 115 প্লাস হলে আনাপ। আর যদি কোশ্চিন একটু যদি মিডিয়াম বা হার্ড করে তাহলে 115 প্লাস তুললে আনাপ। ওকে, ঢাকাতে যদি ভালো কোনো নার্সিং কলেজ চান্স পেতে চায় তখন কেমন মার্ক তুলতে হবে? ওই তো 130 প্লাস। ভাইয়া আমার মার্ক কম আছে। আপনি হচ্ছে মাইনাস করে দেখেন, 120 থেকে আপনার জিপিএ মার্ক যত মাইনাস করে কত হয়, তাহলে এমসিকিউ তত তুলতে হবে। আর কারো কোনো কোশ্চেন? আর আরেকটা বিষয় বলে রাখি, এখন কথা হচ্ছে যাদের হচ্ছে মনে কনফিডেন্স পাচ্ছে না যে আমি বিএসসি তে থেকে যদি এখন সরকারিতে চান্স না পাই, হ্যাঁ, তো তো যাদের হচ্ছে আর্থিক সমস্যা আছে তারা হচ্ছে ডিপ্লোমাতে হচ্ছে সিট করতে পারেন সায়েন্স থাকার পরেও। হ্যাঁ, যে আমার তো সম্ভবই না, আমার যে করে হোক এটা সরকারি সিট লাগবে, রিস্ক নিতে পারবো না। আর যাদের হচ্ছে আর্থিক অবস্থা ভালো কিন্তু দুইটাতে সায়েন্স আছে, তারা হচ্ছে বিএসসি দিবেন। সরকারিতে চান্স না হলে অন্তত বেসরকারিতে পড়লেও বিএসসি তো পড়তে পারবেন, বেসরকারিতে পড়লেও। হ্যাঁ, এটাই। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি কি বললাম, 120 প্লাস ধরে রাখেন। এখন 8 পয়েন্টে কত হয়, 40 হয়, তাই না?
তো 40 যদি হয় তাহলে 120 থেকে 40 মাইনাস করলে কত হয়? 80 হয়, তার মানে 80 প্লাস পেতে হবে। সিম্পল হিসাব। সিদরাতুল মুনতাহা এভাবে ভেঙে পড়লে হবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর আমি তো হচ্ছে আছি, আমি হচ্ছে যেগুলো হচ্ছে পড়তে হবে আপনাদের বেশি বেশি, পরীক্ষা ইম্পর্টেন্স, এগুলো তো আমি হচ্ছে নোট দিব, এক্সাম নিবই। তাহলে আমার 90 প্লাস। জিপে মার্ক কম থাকলে একটু কঠিন হয়ে যায় চান্স পাওয়া। 90 প্লাস না হলেও অন্তত আপনার 85-86 প্লাস তুলতে হবে, তাহলে অনেক সময় ওয়েটিং থেকে চলে আসতে পারে তখন। হ্যাঁ, 85 প্লাস তুললে ওয়েটিং থেকে চলে আসবে। আর কারো কোনো কোশ্চেন? আর এখানে আহ, ছেলে ছেলে যারা আছেন, ছেলেদের বিষয়ে আমি একটা বলি, যে ছেলেদের কিন্তু চান্স পাওয়া কঠিন মেয়েদের চেয়ে। হ্যাঁ, যেহেতু মেয়েদের সিট কম, মেয়েদের কিন্তু 90% সিট, ছেলেদের হচ্ছে 10% সিট, তো এর জন্য মার্ক বেশি পেতে হয়, ছেলেদের একটু প্রতিযোগিতা বেশি। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যারা ছেলে আছেন। প্রিভিয়াস ইয়ার বিএসসি তে কাটমার্ক কত ছিল এটা ঠিক আমি বলতে পারলাম না, তবে 120 প্লাস ধরে রাখেন কাটমার্ক সর্বনিম্ন বিএসসির ক্ষেত্রে। তবে আপনার ভাইয়া ডিপ্লোমার আপনার জন্য টার্গেট কত আপনার লাগবে? 125 প্লাস। হুম। ডিপ্লোমা ছেলেদের তো মাস্ট ডিপ্লোমার বি জন্য 100, কত লাগবে? ছেলেদের তো মাস্ট জি। বি 125 প্লাস, 125-এর উপর তো কোনো কথাই হবে না ডিপ্লোমাতে। আর মেয়েদের ক্ষেত্রে 120 প্লাস। তো কম লাগছিল না ভাইয়া? হুম, বুঝি নাই। এবার কত লাগছিল? এবার তো পরীক্ষা হার্ড বলতেছি, এবার তো পরীক্ষা যে হার্ড হয়েছিল এক্সাম। আমি বলতে পারছি না কত, কিন্তু ছেলেদের একশো গত পঁচিশ প্লাস ধরে রাখবেন। গত বছর আমি হচ্ছে কনফার্ম না, তবে এবার তো এরকমই ভাইয়া এভারেজে দেখতেছি। এভারেজে এরকমই হয়ে থাকে। আর কোর্সটি যদি হার্ড করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের 115-116 প্লাস পেলেই হয়ে যায়, আর ছেলেদের 120 প্লাস পেতে হয়। তবে 125 প্লাস আমি দেখলাম তো ভাইয়া, মানে 104-এ চান্স হয়ে গেছে তো এবার। কত? 104 104-এ? মেয়েদের। ও, তাহলে ওগুলো জি হচ্ছে ভাইয়া। রেয়ার কেস, ওগুলো হচ্ছে কোটা থাকে না, কোটা গুলা চান্স পায় কম মার্কে। ও ও। বুঝেছেন, কোটা গুলো হচ্ছে কোটা, কোটা যাদের থাকে, বিভিন্ন মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, তারপরে ইয়া বিভিন্ন কোটা থাকে, ওই কোটাতে হচ্ছে তখন আপনার হচ্ছে মার্ক তখন কম থাকলেও হয়ে আমরা তো যায়। চাইলে নিজেদের জেলায় করতে পারি আর কি, জেলায় অ্যাপ্লাই করতে পারি, তাহলে জেলা কোটাটা আছে ওটাতে আর কি একটু কম হবে মেবি। হ্যাঁ হ্যাঁ, তো এরকম বিভিন্ন কোটায় কোটায় হচ্ছে মার্ক কম পারলেও হয়ে যায়, কোটা যাদের আছে। তখন আমরা হচ্ছে ওটা দেখে তখন কোটা, হাই হাই, ও তো এত কম মার্কে চান্স হয়ে গেল, আমার কেন হলো না, এই নিয়ে হাই হতাশ করি। কিন্তু সবার কপালে তার কোটা নাই। হ্যাঁ, মেজরিটিকেই তো হচ্ছে মেধা দিয়ে চান্স পাইতে হবে, সবাইকে আর কোটা দিয়ে চান্স হবে? ভাইয়া, ভাইয়া তাহলে ভাইয়া কোটা আমাদের পেতে কি হ্যাঁ বলো। হ্যাঁ, বলেন, একজন বলেন, একজন একজন করে। বলতেছি ভাইয়া, তাহলে আমাদের ছেলে মানে কতজন নিচ্ছে তাহলে? 7,000 দশ সিট না? পার্সেন্ট 10% দশ ধরে রাখেন। পার্সেন্ট না? ভাইয়া তাদের ছেলেদের কি নাকি 100? 20% করছে, মেয়েদের কমাইছে নাকি 10%? ওটা হচ্ছে ইয়াতে বেসরকারি, সরকারি না। ও আচ্ছা। বেসরকারিতে 20% ছিল ভাই বেশি। আমাদের যদি জেলা কোঠা নিতে চাই তাহলে আমাদের ফার্স্ট চয়েস দিতে হবে কি নিজ জেলা, নাকি অল চয়েস দেয়া যায় ভাইয়া? এত কিছু আপনার হচ্ছে জটিল করার দরকার নাই, সিম্পল হিসাব। আপনি যদি বাসার কাছে থাকতে চান, তো তাহলে হচ্ছে আগে আপনার নিজের জেলাটা আগে দিবেন, তারপরে হচ্ছে আপনি আশেপাশে আপনার যে জেলাগুলো আছে এগুলো দিবেন, তারপরে ধীরে ধীরে দূরের গুলো দিতে থাকবেন। এইভাবে করে চয়েস দিবেন, বুঝতে পারছেন? আর কারো যদি টার্গেট থাকে না আমি ভালো জায়গায় পড়াশোনা করব, তাহলে আগে ঢাকার গুলো আগে চয়েস দিবেন, তারপরে নিজ জেলাগুলো চয়েস দিবেন। সিম্পল হিসাব, এত জটিল করার দরকার নাই। আর জেলা কোটা এখন নাই, এখন জেলা কোটা তুলে দিয়েছে। হ্যাঁ, আর সবথেকে বিষয় হচ্ছে এইভাবে করে হিসাব করে আপনার হচ্ছে চয়েস দিবেন, যে আমি চাচ্ছি বাসার কাছে থেকে পড়াশোনা করতে, আমি দূরে যাব না, তবে বাসার নিজের জেলা হচ্ছে
আগে চয়েস দিবেন, তারপরে আপনার হচ্ছে পাশের জেলাগুলো দিবেন, তারপরে এবার দূরে গুলো দিতে থাকবেন ধীরে ধীরে। আর যাদের স্বপ্ন যে আমার হচ্ছে ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মিরপুর বা ঢাকার মধ্যে শেরে বাংলায়, তারপরে এগুলোতে আমার হচ্ছে পড়াশোনা করার, তাহলে তারা আগে প্রথম দিকে আগে ঢাকা দিবেন, ঢাকা নার্সিং কলেজ এগুলো দিবেন, তারপরে গিয়ে আপনার নিজের জেলা দিবেন। এভাবে করে চয়েস দিবেন, সিম্পল হিসাবে, এত জটিল করা দরকার নাই। আচ্ছা ভাইয়া ভাইয়া, কয়টা চয়েস দেওয়া যাবে? এখন আগে পড়ি। আমি যতটুকু জানি সবগুলোই চয়েস দেওয়া যায়, এর আগের বারে তো সবগুলো চয়েস দেওয়া গেছিল, সবগুলো চয়েস দেওয়া যায় সব নার্সিং কলেজ, জি ভাইয়া, গুলো দেয়া যায়। সবগুলো দেওয়া যাবে। আমাদের সময় কিন্তু আবার সবগুলো ছিল না, আমাদের সময় আবার ফিক্সড করে দেওয়া ছিল। এবার সবগুলোই দেয়া গেছে ভাইয়া। হুম হুম। তারপরে আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ছেলেদের কি 80 মানে পাইলে কিন্তু কি হবে চান্স? 80 পাইলে না, বলেন যে 125+। এখন আপনার জিপিএ কত সেটা তো জানি না, তো 150-তে হিসাব 45। করবেন সব সময়, সব সময় 150-তে হিসাব করবেন, বুঝতে পারছেন? 100-তে না। দেখা যাচ্ছে একজনের মার্ক 50 আছে, জিপিএ মার্ক, ও যত মার্ক পেলে চান্স হবে, আপনি কি তত মার্ক পেলে চান্স হবে? হবে না। ও দেখা যাচ্ছে যার 50 আছে তার 75+ মানে পেলে হয়ে যাবে, কিন্তু আপনার 75-এ হবে না, আপনার 80+ তুলতে হবে, যেহেতু আপনার 45 আছে জিপিএ। ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? জি ভাইয়া, ওকে। জিপিএ মার্কের উপর ডিপেন্ড করবে যে আপনি এমসিকিউ কত তুলতে হবে, তার জন্য 150-তে হিসাব করবেন যে 150-তে কত। অনেকে আছে যে ওই তো 75 মেয়ে পেয়ে চান্স পেয়ে গেল, আমিও তো 75 পেয়েছি বা 76 পেয়েছি, আমার কেন চান্স হলো না? এখানে হিসাব করে 150-তে, 100-তে না। শুধু ওই এমসিকিউ কত মার্ক তুলতে পারলো ওটা দেখলে হবে না, দেখতে হবে যে আপনি 150-তে কত পাচ্ছেন। ভাইয়া একটু হুম। আমারটা একটু বলে দিবেন, আমি কত পয়েন্টে আছি? আমার হচ্ছে এসএসসি তে আমার 4.78, আর এইচএসসি তে হচ্ছে 4.83। আমার কত হবে? আপনার হচ্ছে কি ডিপ্লোমা? হ্যাঁ। হ্যাঁ, তো আপনি হচ্ছে 5 গুণ করবেন আপনার জিপিএ টোটাল পয়েন্টকে, এসএসসি এইচএসসি মিলে যে যত হবে, সেখান থেকে হচ্ছে 120 মাইনাস করবেন, তাহলে আপনার হচ্ছে অ্যান্সার পেয়ে যাবেন। কত হয় জিপিএ মার্ক আপনার? ক্যালকুলেটর হিসাব করে দেখছেন? না, বলতে দেখিনি। 46, 47 এরকম হবে। তাহলে হচ্ছে 120+ তুলতে তাহলে আর কত মার্ক লাগে? যদি 45 মার্ক যদি জিপিএ 46 যদি হয় সেরকম। ওকে, আর কোন হচ্ছে কারো কোশ্চেন? 45 হলে ভাই 95 নাকি? বুঝি না আপনার কথা। না, কি 45 যদি থাকে তাহলে 120+ তুলতে কত লাগে? 75। তাহলে তোমার 80 75 লাগে। হুম। আর কারো কোনো কোশ্চেন? না, আগে পড়ি ভাই, ভালো পড়ি, ওকে ঠিক আছে, তাহলে তারপরে আমি দেখা বাকিটা যাবে হচ্ছে আমি দেখাই কি দিই। হয় না হয়। হুম। ওকে ঠিক আছে, এখন আসি, হুইচ ওয়ান অফ দ্য ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ওইটাই। লং, হাইট, জুরি, ম্যান। অ্যান্সার হবে কি? হাইট। ঠিক আছে, কেন হাইট হবে? হাইট হলো উচ্চতা। উচ্চতা কি আমরা হচ্ছে কি ছুঁইতে পারি? এটা কি কোনো বস্তু? তা কিন্তু না। এর জন্য এটা কি হবে? এই হাইটটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বাকিগুলো কেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন না সেটা দেখি। লং, লং কি অ্যাডজেক্টিভ, এটা তো নাউনই না। লং কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তারপরে হচ্ছে জুরি, বিচারক মন্ডলী, এটা হচ্ছে কালেক্টিভ নাউন, কারণ বিচারক তো একজন থাকে না, অনেকজন একসাথে হচ্ছে বিচারককে আমরা কি বলি? জুরি। হ্যাঁ, যদি একসাথে অনেকগুলো বিচারক থাকে, 2 জন 3 জন 4 জন,
তখন আমরা কি বলি, সেটাকে জুরি বলি। তো ওই একসাথে যেহেতু সবগুলো বিচারককে আমরা জুরি বলছি, তার জন্য এটা হচ্ছে কারেক্ট নাউন। আর ম্যান মানুষ, এটা হচ্ছে কি কমন নাউন। কোন ম্যান, রহিম করিম সেটা আমি উল্লেখ করে বলছি না, তার জন্য পৃথিবীতে যত রকম যত হচ্ছে মানুষ হচ্ছে সবাইকে বলছি, তার জন্য ম্যান হচ্ছে কমন নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? হাই, উচ্চতা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপরে হচ্ছে এটা ক্লিয়ার কিনা সবাই বলেন, 8 নম্বর কি ক্লিয়ার? তবে আমি নেক্সট আগাচ্ছি। ভাইয়া প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চিন হার্ড হয়েছে নাকি কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হয়েছে? কোশ্চিন প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়েছে, যার কারণে হার্ড লেগেছে, কিন্তু কোশ্চিন হচ্ছে সিলেবাসের মধ্যেই হয়েছে। হুম, সবাই ক্লিয়ার কিনা 8 নম্বরটা সেটা বলেন, আমি পড়ায় ফোকাস দেন। 8 নম্বর সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য কমন নাউন। কমন নাউন কোনটা? আর্মি, অনেস্টি, ব্যাংক, দ্য ইত্তেফাক, কোনটা হবে অ্যান্সার বলেন তো? কমন নাউন কোনটা বলেন? কোনটা হবে অ্যান্সার? 9 নম্বর অ্যান্সার কোনটা হবে? আর্মি। আর্মি হচ্ছে কমন নাউন। এর আগে আমি হচ্ছে কি পড়েছি, কালেকটিভ নাউন না আর্মি? সমষ্টি, সমষ্টিগত ভাবে বোঝায়, সমষ্টিগত ভাবে আর্মি কালেকটিভ নাউন। এটা যত ধরনের বাহিনী থাকবে বা টিম থাকবে সেগুলো সবসময় কালেকটিভ নাউন হবে। যত রকমের বাহিনী আছে প্লাস টিম বুঝাবে, সবগুলো হবে কালেকটিভ নাউন। সো এটা কখনোই হচ্ছে হবে না, কমন নাউন বলেছে। কমন নাউন মানে কি? ভাইয়া দেখা সাধারণ নাম। যাচ্ছে না স্ক্রিনে। স্ক্রিনে দেখা যাচ্ছে না? সবারই সেম সমস্যা? সবার কি সেম সমস্যা কিনা বলেন? না ভাইয়া হয়েছে দেখা হয়েছে যাচ্ছে। ভাইয়া, সরি। তাহলে যার দেখা যাচ্ছে না হচ্ছে তাহলে এটা ভাইয়া, সরি। সমস্যা। তাহলে 9 নম্বর অ্যান্সার কি হবে? ব্যাংক হবে। কোন ব্যাংক সেটা কি বলে দিচ্ছে উল্লেখ করে? সোনালী ব্যাংক নাকি পূবালী ব্যাংক উল্লেখ করে বলে দিচ্ছে? ওয়ার্ল্ডে যত ব্যাংক আছে সব ব্যাংকে বুঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে কি কমন নাউন। এবার ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার না? ক্লিয়ার? এই ওকে, ঠিক আছে। আর বাকিগুলো কেন হবে না? অনেস্টি মানে অনেস্টি তো গুণ বুঝাচ্ছে, সততা, এটা তো ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইত্তেফাক, এটা পত্রিকা নির্দিষ্ট নাম বুঝাচ্ছে, তাই এটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। হ্যাঁ, তো এলিফ্যান্ট এখানে হচ্ছে কি নাউন? এখানে হচ্ছে কমন নাউন। ঠিক আছে, ওকে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কেন? আর আমি এখানে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি আরো স্পেসিফিক ভাবে। হ্যাঁ, হাতিদা তো এখানে তো বুঝতে পারছি যে এটা কমন নাউন। প্লাস হচ্ছে দা প্লাস সিঙ্গুলার নাউন যদি হয় সেক্ষেত্রে পুরো জাতিকে বোঝায় গ্রামার রুলস অনুযায়ী, তার জন্য কমন নাউন হিসেবে গণ্য করা হয়। তো এখানে দা এর পরে কি এলিফ্যান্ট আছে, হ্যাঁ, তার জন্য। তো আর এলিফ্যান্ট কি সিঙ্গুলার নাউন, সেটা কি হবে? কমন নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি সততা, এর আগে আমি বললাম এটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, তাই এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, ওকে। আর এর আগে কি আমরা কি দোষ গুণ এগুলো সবকিছু বুঝালে এগুলো সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন? প্রপার নাউন কোনটা? ঢাকা। ঢাকা হচ্ছে প্রপার নাউন। আর যদি সিটি বলতো সেটা কোন নাউন হতো? এটা কিন্তু পারতে হবে, না মেয়ার আছে সবার। সিটি বললে কোন নাউন হইতো? প্রপার নাউন। সিটি বললে প্রপার নাউন? জি। কমন নাউন। কমন নাউন। হাই রে, যদি কোন সিটি সেটা যদি উল্লেখ করে দেয়, রাজশাহী সিটি, ঢাকা সিটি, নাকি হচ্ছে রংপুর সিটি, না চট্টগ্রাম, কোন সিটি সেটা যদি বলে দেয় তখন সেটা হবে প্রপার নাউন। আর সিটি শহর, এই সিটি শব্দ দ্বারা পৃথিবীতে যতগুলো শহর আছে সবাইকে বোঝাচ্ছে। কোন সিটি সেটা তো আর উল্লেখ করে বলেনি। আর আপনাকে যখন উল্লেখ করে বলবে যে ঢাকা সিটি, রাজশাহী, এরকম যদি একটা স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয়, বা যদি বাইরেরও যদি হয় কান্ট্রি, নিউ ইয়র্ক যদি হয়, ওটা একটা সিটি, তাহলে ওগুলো কি হবে? প্রপার নাউন। আর সিটি শব্দটা হচ্ছে কমন নাউন। আর কোন সিটি যদি স্পেসিফিক ভাবে সেই ইয়াটা নাম উল্লেখ করে বলে দেয় তাহলে সেটা হবে প্রপার নাউন। ক্লিয়ার?
সিটি শব্দ দ্বারা কি আপনি বুঝতে পারছেন কোন সিটি হচ্ছে বোঝাচ্ছে? ওয়ার্ল্ডে যত সিটি আছে সবগুলোকে বোঝাচ্ছে সিটি শব্দ দ্বারা, নাকি এখনো ক্লিয়ার না? ক্লিয়ার? ওকে। ভাইয়া এটার ব্যাখ্যাটা একটু বাংলায় দিবেন প্লিজ। কোনটার ব্যাখ্যা? যে প্রত্যেকটা নাউনেরই আর কি এই অ্যাবস্ট্রাক্ট আমি তো নাউনের তো ব্যাখ্যা দিয়ে বোঝা দিয়েছি গেছে তো, যে ওটা বাংলাতেই তো হচ্ছে ব্যাখ্যা দিয়ে গুণ দিয়েছি। সংখ্যা। এই যে বাংলাতেই তো আচ্ছা ব্যাখ্যা নিচে দিয়ে দেওয়া দিয়েছি। আছে না? এই যে ব্যাখ্যা তো দেওয়া আছে। আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝি নাই। মুক্তা জান্নাত আবার বুঝাই দেন। কেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন? প্রপার নাউন মানে কি সেটাকে বুঝতে হবে, যে কোনো স্থান, কাল বা পাত্র বা বস্তু সুনির্দিষ্ট নামকে যদি বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। তো এখানে একটা স্থানের নির্দিষ্ট নাম বলে দিচ্ছে, সেটা হচ্ছে ঢাকা। বা যদি আপনাকে নির্দিষ্ট করে বলে দেয় যে রাজশাহী বা কুমিল্লা, তাহলে সেটা কি নির্দিষ্ট করে শহরের নাম বলে দিচ্ছে না? তাই সেটা প্রপার নাউন। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। আর যদি সিটি কথা লেখা থাকতো, সিটি, সিটি বলতে কোন সিটি সেটা কি উল্লেখ আমি বুঝতে পারছি? এখানে হচ্ছে একটা সাধারণ নাম, এই পৃথিবীতে যত সিটি শহর আছে সবগুলোকে একসাথে বোঝাচ্ছে, সাধারণ নাম বোঝাচ্ছে একসাথে, সাধারণ নাম। ওকে। তখন সিটি হয়ে যাবে কমন নাউন। এটা যেমন আমি কি বললাম, গার্ল, গার্ল বলতে কি পৃথিবীতে যত মেয়ে আছে সবার সাধারণ নাম বোঝাচ্ছে গার্ল, তাই এটা হচ্ছে কি কমন নাউন। আর কাল যদি তো আমি বলে দিই কোন গার্ল, সে যদি বলে দিই বিথিকা, রহিমা, কোন গার্ল, এর যদি নাম উল্লেখ করে বলে দিই তখন সেটা প্রপার নাউন হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি প্রপার নাউন ও কমন নাউনের পার্থক্যটা? ভাইয়া পানিটা কি নাউন বুঝছি। হবে এটা? হুম, এটা পানি আপনি ওয়াটার। বলেন নাউন হবে ওয়াটার। ওয়াটার কি ওজন করা যায়, তাই ওইটা না? হচ্ছে গণনা করা পানি। যায়। পানি কি ওজন করা না, যায়? না যেটা ওজন গণনা করা করা যায়, যায় না, গণনা করা ওজন যায় করা না, যায়। সেটা কোন নাউন বলেন? ম্যাটারাল নাও নাকি ভাইয়া? হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল, আচ্ছা। এটা তো আমি পড়াই দিলাম। হুম। তারপরে এবার আছে আই রিকগনাইজ ইউর ভয়েস। এটা কিন্তু আমি যখন এক্সাম নিয়েছিলাম তখন অ্যান্সার হচ্ছে ভুল সিলেক্ট করা ছিল। এটা দেখেন, আই রিকগনাইজ ইউর ভয়েস, ভয়েস কিন্তু কি কান দিয়ে শোনা যায়, তাই না? আর কান কি জি পঞ্চ ভাইয়া। ইন্দ্রিয়। ল্যাপটপ আমার অফ হয়ে যাবে, চার্জার বেশি নাই। ওকে, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। বাকি আচ্ছা, বাকি ক্লাসটা আমি কালকে নিই, হ্যাঁ? তো ভয়েসটা আমি একটু শেষ করে দিই। ভয়েসটা হচ্ছে কি, তাই না? এটা হচ্ছে আমি কান দিয়ে শুনতে পাচ্ছি, পঞ্চ ইন্দ্রিয়। কান কি পঞ্চ ইন্দ্রিয় না? তো পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যদি আমি শুনতে পাই বা ফিল করতে পারি, সেটা কি, সেটা কি হবে? সেটা হচ্ছে কমন নাউন। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেকে ভাবতে পারে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। আমি এক্সপ্লেন করে সুন্দর করে বুঝাই দিয়েছি। অনেকে ভয়েসকে অ্যাবস্ট্রাক্ট নাউন মনে করতে পারে। তো গ্রামারে ভয়েস একটি সাউন্ড বা শব্দ, যেটা ইন্দ্রিয়যোগ্য, মানে শোনা যায়। এছাড়া প্লুরাল করা যায়। হ্যাঁ, অনেকগুলো ভয়েস, যদি অনেকগুলো কথা যদি কেউ একসাথে বলে বা ভয়েস আছে, তখন কিন্তু এটাকে প্লুরাল বলে। হ্যাঁ, প্লুরাল করা যায়। তো যা গণনা করা যায় এবং সাধারণ নাম বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কি হচ্ছে প্লুরাল হয়? অ্যাবস্ট্রাক্ট নাউনে কিন্তু প্লুরাল হয় না। আর এটা কি ইন্দ্রিয়র মাধ্যমে কি অনুভব করা যায়? ইন্দ্রিয়র মাধ্যমে কিন্তু শোনা যায় না বা দেখা যায় না। হ্যাঁ, তো এটা যেহেতু ইন্দ্রিয়যোগ্য, শোনা কি কান দিয়ে শোনা, একটা কি কান কি ইন্দ্রিয় না? তো এটা দিয়ে শুনতে পাচ্ছি। তো সেটা হচ্ছে কি, তার জন্য এটা কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন না। ঠিক আছে, আমি হচ্ছে এক্সপ্লেন করে এখানে হচ্ছে রুলস বলে দিয়েছি যে এগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট আমি তো ভয়েস তো কান দিয়ে শুনতে পাচ্ছি, তাহলে কি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে শনাক্ত করতে পারছি। তার জন্য ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কমন নাউন হবে। ক্লিয়ার সবাই? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনে ওকে কিন্তু ভাইয়া। সিঙ্গুলার হয় মানে সবসময়। ভাইয়া, এই যে আমি কিন্তু এখানে, হ্যাঁ, বুঝে নাই। বলতেছি ভাইয়া যেগুলো শোনা যাবে তাহলে ওইগুলো কমন নাউন হবে নাকি? হ্যাঁ, 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 ওগুলো যে কমন নাউন হবে তার তার কনফার্ম না, কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না এটা কনফার্ম। অন্য নাউনও হইতে পারে। ভাইয়া বুঝতে পারছি যদি তোটা। বলে যে হাত দিয়ে কিছু স্পর্শ করলো, এখানে যেমন হাত দিয়ে স্পর্শ, ভয়েসটা দিয়েছে যে হ্যাঁ, হাত দিয়ে স্পর্শ ছাড়াও যদি পঞ্চ ইন্দ্রিয় এখানেও বিষয় আসবে। হাত দিয়ে স্পর্শ কি, এটা তো হ্যাঁ পঞ্চ ইন্দ্রিয় একটা অংশ হচ্ছে না, স্কিন টাচ। এই যে হ্যাঁ এটা হ্যাঁ করছে, এটা ওটাই। কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যেই তো পড়ছে না? জি ভাইয়া। হ্যাঁ, দেখা, দেখা চোখ দিয়ে যে আপনি দেখছেন, চোখ কি পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে না?
তো এটা হচ্ছে কি আপনি হচ্ছে জি। তারপরে হচ্ছে শোনা বা তারপরে জিহ্বার মাধ্যমে কোনো কিছু করছেন, স্বাদ নিচ্ছেন, এগুলো সবই পঞ্চেন্দ্রিয়র অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ক্লিয়ার। জি ওকে, ভাইয়া ঠিক আছে। ক্লিয়ার। হুম। তো আমার হচ্ছে চার্জ নাই ল্যাপটপে, আমি একটু দূরে আছি, তো চার্জের লাইন থেকে দূরে আছে। তো আমি বাকিটা হচ্ছে আর 7টা আছে, সরি, হ্যাঁ হ্যাঁ 7টা আছে, এই 7টা এমসিকিউ কালকে বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ভাইয়া, হ্যাঁ এটা মানে ইয়া আমাদের ওইখানে দিলে হয় না গ্রুপে, যেটা হ্যাঁ ক্লাস হ্যাঁ দিয়ে করলাম, দিব আমি। তাহলে হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব, প্লাস এটা হচ্ছে রেকর্ড করাও আছে, আমি রেকর্ডটাও দিয়ে দিব, প্লাস রেকর্ড প্লাস হচ্ছে। আচ্ছা, রেকর্ডটা দিয়ে দিন, তাহলে একবার দেখে নিবো আমরা। হুম হুম, আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।